মাসি, যাচ্ছি আমি। রুদ্রর খাওয়ানো শেষ, তুমি খেয়ে নিও। রাখি দেবী ঘর থেকে বললেন, একটু শুনে যা মায়া। মায়া ভিতরে ঢুকে চুপটি করে দাঁড়িয়ে থাকলো। রাখি দেবী হাত থেকে মোবাইলটি রেখে বললেন, ওখানে বস। বসবো না মাসি, বাজার করে বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে। মায়ের শরীরটাও ভালো যাচ্ছে না, একটা ওষুধও নিয়ে যেতে হবে। কাল থেকে আবার শরীরটা খারাপ হয়েছে। খাট থেকে উঠতে উঠতে রাখি দেবী বললেন, কত করে তোকে বলেছি মাকে নিয়ে এখানে থাক। আমার বড় ছেলে ও বৌমা গত হওয়ার পর থেকে তো দুটো রুম খালি পড়ে থাকে। ছোট ছেলে অনন্য রুমে পড়ে থাকে, সে ইংল্যান্ডে থাকায়। মা আসতে চায় না, বলে যে অসুস্থ মানুষ অন্যদের বাড়িতে গিয়ে ঝামেলায় ফেলতে হবে না। খালি খালি অত টাকা ভাড়া গুনতে হতো না, এখানে থাকলে আরাম আয়েসে থাকতে পারতি। আর বাবা মা হারানো ছোট্ট নাতিটাও তোকে সব সময় কাছে পেত। তোকে পেয়ে ও খুব হাসি খুশি থাকে। সেদিন তো রাতে ঘুমের ঘোরে তোকে ডাকছিল। বাড়িতে গিয়ে মাকে বলবো, ভালো করে বুঝিয়ে বলিস, এই যে এ মাসের মাইনে তোর। আর একটা কথা, কাল অনন্য আসছে বাড়িতে। মায়া টাকাগুলো হাতে নিয়ে বলল, আগে বললে না যে? বাড়ি আসার কথা আজ সকালে আমাকে জানিয়েছে। হঠাৎ সিদ্ধান্ত নিয়েছে তো। তুই তো অনন্যকে দেখিসনি, ও খুব আড্ডা প্রিয়। তোর সম্পর্কেও অনেক কিছু বলেছি। কাল একটু ভালো করে অনেক পদ রান্না বান্না করতে হবে। তোর হাতের রান্না খেয়ে অনন্যর যেন তাক লেগে যায়। আসার সময় মাকে বলে আসিস, ফিরতে একটু রাত হবে। হাসি মুখে মায়া বলল, ঠিক আছে মাসি। দেওয়ালে টানানো অনন্যর ছবিটিকে একবার চোখ বুলিয়ে মায়া ঘর থেকে বেরিয়ে গেল। তারপর অটোতে চেপে বাজারের কাছে এসে নামলো। হেঁটে গিয়ে ইলিশ মাছের দোকানটাতে দাঁড়ালো সে। আজ ইলিশ মাছ কিনবে মায়া। অনেক দিন ধরে তার মা বায়না করেছে সর্ষে ইলিশ খাবে, কিন্তু যে মাইনে পায় তা দিয়ে ঠিক মতন পুরো মাসটা চলে না। তাই কিনবো কিনবো করে কোনো মাসেই ইলিশ মাছ আর কেনা হয় না। ছোট্ট ইলিশের দিকে না তাকিয়ে একটু বড় মাছগুলোর দিকে তাকালো। কিছু সময় তাকিয়ে থেকে মায়া বলল, দাদা, ইলিশের কিলো কত করে? 1,000 টাকা দিদি। মাছে ডিম হয়নি এখনো, নিয়ে যাও, খেতে খুব সুস্বাদু হবে। এটা কি দেব? মায়া মনে মনে একটু হিসেব করে নিল, তার দিনের খরচের বাজেট থেকে আজ কত টাকা বেশি খরচ হতে পারে। দোকানদার আবার বলল, এটা দেব দিদি? মায়া মাছটির দিকে তাকালো। 600-র বেশি ওজন হলে দিও না। ঠিক আছে দিদি। মাছটি দাড়িতে রাখলো। মায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো মাছটির ওজন কত হয় দেখার জন্য। দোকানদার হাসি মুখে বলল, একদম 600 হলো দিদি। ঠিক আছে দাও। মাছটি থলে নিয়ে ভালো করে আরেকবার দেখে হাসি মুখে দোকানদারকে টাকা দিয়ে বলল, খেতে স্বাদ হবে তো দাদা? তুমি নিশ্চিন্তে নিয়ে যেতে পারো দিদি। হাসি মুখে মাছের দিকে তাকালো মায়া। তারপর মনে মনে আকাশ কুসুম ভাবতে ভাবতে সবজি কিনতে গেল। সবজি কিনে বাড়ি আসতে রাত প্রায় 9টা। রান্নাঘরে সবজি রাখতে রাখতে বলল, মা কি ঘুমিয়েছ? ঘুম আসছে না, মাথাটা কেমন যন্ত্রণা করছে। ওষুধ খেয়েছো নাকি? ভাবলাম অন্য দিনের মতো সেরে যাবে, তাই ওষুধ খাওয়া হয়নি। ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। মায়া ঘরে ঢুকে বলল, আজ সর্ষে ইলিশ হবে মা, দেখো কত বড় ইলিশ নিয়ে এসেছি। মায়ার মা হাসি মুখে তাকিয়ে থাকলো। বেশ সময় মাছটিকে দেখে বলল, কত নিয়েছে রে? 600 টাকা। আজ মাইনে পেয়েছি তাই মাছটি কিনে নিয়ে এলাম। ওষুধটি খেয়ে নাও তাড়াতাড়ি, রান্না করতে হবে। তোর খুব কষ্ট হয়ে যাচ্ছে না রে মা? ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, নিরিবিলি শুয়ে থাকো, আমি রান্না করতে গেলাম। সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি রান্না শুরু করে দিল মায়া। সে কখনো ভাবেনি ইতিহাসে স্নাতকোত্তর লাভ করে কোনো বাড়িতে ছেলে লালন পালন করবে। ইচ্ছা ছিল একটি সরকারি চাকরি জুটিয়ে নেবে, কিন্তু পড়াশোনা শেষ হবার সাথেই তার বাবা গত হলেন। কলকাতা ছেড়ে তাকে গায়ের বাড়িতে চলে যেতে হলো। বাবা গত হওয়ার মাসখানেক পরেই মা অসুস্থ হয়ে পড়ল।
গরিব সংসার টানতে আবার তাকে কলকাতায় ফিরতে হলো। তার দুঃসম্পর্কের এক কাকা এই কাজটি জুটিয়ে দিয়েছে, তা না হলে পথে বসতে হতো একদম। ওনারাও একজন শিক্ষিত মার্জিত অবিবাহিত মেয়ে খুঁজছিলেন। ওনাদের মন মতন সব কিছু ঠিকঠাক হওয়ায় কাজটি পেয়েছিল মায়া। রান্না শেষ করে মায়া চান করে খেতে বসলো। খেতে খেতে মায়া বলল, মাসির ছোট ছেলে ইংল্যান্ড থেকে বাড়িতে আসছে, কাল ফিরতে আমার একটু দেরি হবে মা। ওর মা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই বিয়ে করবি না? বয়স তো ক্রমে বেড়েই চলেছে। মায়া এক টুকরো মাছ পাতে দিয়ে বলল, একটা চাকরি হোক, তারপর বিয়ের কথা ভাবা যাবে। তুমি ওসব নিয়ে চিন্তা করো না। বাড়িতে বিয়ের বয়সী মেয়ে থাকলে চিন্তাটা এমনিতেই এসে যায়। আরে, তোর মাসির ছেলে ইংল্যান্ডে কি করে রে? কলেজের অধ্যাপক। বিয়ে করেছে? বিয়ে করেনি এখনো। তোর একটা বন্ধু ছিল না, প্রায় তার কথা বলতি, ছেলেটি খুব ভালো। অয়নের কথা বলছো? তার সাথে অনেক দিন কোনো যোগাযোগ নেই। এখন কোথায় থাকে আমি ঠিক জানি না। ওসব বাদ দাও তো মা, তাড়াতাড়ি খেয়ে নাও, রাত অনেক হয়েছে। মায়া হাত ধুয়ে দু টুকরো মাছ বাটিতে রেখে বলল, রুদ্রর জন্য নিয়ে যাব। ছেলেটি আমাকে মা ভেবে নিয়েছে, আমাকে ছাড়া একদম থাকতে পারে না। মা, মাসি বলছিল তোমাকে নিয়ে ও বাড়িতে থাকতে, যাবে তুমি? এখানেই তো ভালো আছি। মায়া এ বিষয়ে আর কোনো কথা তুলল না। ওর মা মুখের দিকে তাকিয়ে বলল, রুদ্রর বাবা মা কি করে মারা গিয়েছিল? বাইক অ্যাক্সিডেন্টে। জানো মা, রুদ্রও সাথে ছিল। ওর বেঁচে ফেরাটা রহস্য থেকে গেল। রুদ্রর বাবা মা সেখানেই শেষ হয়ে গিয়েছিল। ঈশ্বর সহায় ছিল তাই বেঁচে আছে। ঠিক বলেছ মা, ওষুধটা খেয়ে নাও। খেয়ে চলো, শুয়ে পড়তে হবে, আবার কাল ভোরে ছুটতে হবে ও বাড়িতে। ওষুধ খাওয়ানো শেষে ঘরে এসে শুয়ে পড়ল দুজন। একটি মাত্র ঘর, এই ঘরেই কোনো রকম মাথা গুঁজে থাকে দুজন। ভোরে অ্যালার্ম বাজতেই মায়া তাড়াতাড়ি উঠে ডাল ভাত রান্না করে দিয়ে বেরিয়ে পড়ল। মোড়ের মাথায় আসতেই বান্ধবী নিবেদিতার সাথে দেখা। নিবেদিতা অবাক হয়ে বলল, কবে এসেছিস শহরে? পড়াশোনা শেষ করে বাড়ি চলে গেলি যে? মায়া হাসি মুখে বলল, মাস তিনেক হলো। কি করছিস এখন? একটা বাচ্চাকে লালন পালন করার কাজ নিয়েছি। নিবেদিতা অবাক হয়ে বলল, কি বলিস, কলেজের ভালো ছাত্রী হয়ে? কাজটি না নিয়ে পারলাম না। বাবা গত হলো আর মা অসুস্থ হয়ে পড়ল। সংসার তো চালাতে হবে। চলছে সংসার, কষ্ট হয়ে যায় অনেক। তা কলকাতায় এসে আমার সাথে যোগাযোগ করবি না? ব্যস্ততার কারণে করা হয়ে ওঠেনি। মায়ার মাথাটা নিচে হয়ে গেল, গলা ধরে আসছে তার। নিবেদিতা বলল, কাজ থেকে ফিরে আমাদের বাড়িতে আসিস। অবশ্যই তোর বায়োডাটা সহ কাগজপত্রগুলো নিয়ে আসবি। দেখি একটা চাকরি দেওয়া যায় কি না, আমাদের কোম্পানিতে লোক নিচ্ছে। মায়া মাথা তুলে ছল ছল চোখে তাকালো, তারপর কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সত্যি একটা চাকরি আমার খুব প্রয়োজন রে। দারিদ্রতার রোষানলে পড়ে আমি কারোর সাথে তেমন যোগাযোগ করি না। আমার একজন প্রিয় বান্ধবী তুই, তোর জন্য কিছু না করে থাকতে পারি? মাস ছয়েক আগে 3জন বন্ধুকে চাকরি দিয়েছি। তোকে ফোনে পাইনি। 3জনের মধ্যে তোর অয়নও ছিল। ও তো কলকাতার বাইরে থাকে, বিয়ে করেনি এখনো। তোর সাথে যোগাযোগ আছে? না। মায়ার মুখের দিকে তাকিয়ে নিবেদিতা বলল, মুখটা এমন করে আছিস কেন? অত জমাট প্রেম ভেঙে গেল কেমন করে? মায়া কোনো কথা না বলে চুপ থাকলো। নিবেদিতা মায়াকে ভালো করে দেখে হাসি মুখে বলল, আচ্ছা ওসব ছাড়। মাসিমা কেমন আছে এখন? মায়া চোখ মুছতে মুছতে বলল, এখন একটু ভালো। তোর বর কেমন আছে? ভালো আছে। কোম্পানির কাজেই বেশিরভাগ সময় বাইরে বাইরে কাটায়, তবে আমার জন্য তার সময় বরাদ্দ আছে। সেই সময়টা অন্য কোনো কাজ করে না, আমাকে নিয়ে ভাবে, আড্ডা দেয়। ভালো তো। তোর শ্বশুর শাশুড়ি কেমন, যত্ন তত্ন করে তো? হাসি মুখে নিবেদিতা বলল,
বাবা মায়ের অভাব বুঝতে দেয় না। মোট কথা, যৌথ পরিবারের সুখেই আছি। আমাকে টোটো ধরে যেতে হবে। ঠিক আছে, যা। বাড়িতে এসে আমার সাথে যোগাযোগ করিস। আমাদের বাড়ি তো চেনা আছে তোর। হুম। মায়া হাসি মুখে টোটোতে চাপল। একটু পরে টোটো থেকে নেমে বাড়ির ভিতর ঢুকতেই রুদ্র জড়িয়ে ধরল মায়াকে। বলল, আমাকে ছেড়ে চলে যাও কেন আন্টি? জানো তো, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। আমার একটু কাজে যেতে হয়। দু একদিন পর থেকে তোমার কাছেই থাকবো, কোথাও যাব না। রুদ্র হেসে উঠল। মায়াকে রোজ এই কথাটি বলে সান্ত্বনা দিতে হয় রুদ্রকে। শুধু রুদ্রের মুখে এমন হাসি দেখতে। তোমার জন্য আজ সর্ষে ইলিশ নিয়ে এসেছি, সবটা খেতে হবে কিন্তু। ঠাকুমাকে দেব না? হ্যাঁ দিও, তবে বাকিটা তোমাকে খেতে হবে। ঠিক আছে আন্টি। কাল কি সর্ষে ইলিশ করেছিলি? হ্যাঁ মাসি, মা অনেক দিন ধরে বায়না করেছিল। আমাকে বলতে পারতি, ইলিশ মাছ কিনে কেন অতগুলো টাকা খরচ করতে গেলি? নিজের আয়ের টাকায় মাকে খাওয়ানোর মজা আলাদা মাসি। রাখি দেবী হাসতে হাসতে বললেন, এর জন্যই তো তোকে খুব ভালো লাগে আমার। রুদ্রকে খেতে দিয়ে অনন্যর ঘরটা মনের মতো করে গোছা। দেখি অনন্যকে খুশি করতে পারিস কিনা। অনন্য সব বিষয়ে পরিপাটি থাকতে পছন্দ করে। ঘর সাজানো পছন্দ হলে ওর কাছ থেকে বকশিস পাবি কিন্তু। ঠিক আছে মাসি, এখনই ঘরটা গুছিয়ে দিচ্ছি। রুদ্রর খাওয়া শেষ হলে ঘর গোছাতে চলে গেল মায়া। ঘর গুছিয়ে রান্না করে চান করতে প্রায় 12টা বাজলো। ততক্ষণে অনন্যও চলে এসেছে। এসেই ভাইপোকে নিয়ে চান করতে ঢুকেছে। বাথরুমে দুজনের খুব আড্ডা হচ্ছে এখন। এদিকে মায়া ডাইনিং টেবিলে খাবার গুছিয়ে রাখছে। রাখি দেবী বলে দিয়েছেন সবাই একসাথে খেতে হবে। ভাত গোছানো শেষে সবাই একসাথে খেতে বসলো। গল্পে গল্পে খেতে অনেক সময় লাগলো। মায়াও অনেক সহজ হয়ে গেছে অনন্যর কাছে। ঘর সাজানোর প্রশংসাও করেছে খুব। অনন্য তো বলেই দিয়েছে বকশিস পাবে মায়া আমার কাছে। মায়া হাসি মুখে সেটা মেনে নিয়েছে। খাওয়া শেষে অনন্যর সাথে মায়ার আড্ডা হলো রাত অবধি। বাড়ি ফেরার সময় তার মায়ের জন্য খাবার দিয়েছে মাসি। অনন্য একটা দামি শাড়ি দিয়েছে, সেটা পরে বাড়িতে এসেছে মায়া। আজ রান্না করতে হবে না, তাই খেয়ে ঘুমিয়ে পড়ল। কাল আবার ঘুরতে যেতে হবে অনন্যদের সাথে। মায়া সকালে উঠে কাগজপত্র নিয়ে নিবেদিতাদের বাড়ি হয়ে তবেই অনন্যদের বাড়িতে এলো। এসে দেখলো সবার গোছানো শেষ। মায়া অনন্যর দেওয়া শাড়িটা পরে এসেছে। অনন্য অপলক চোখে মায়াকে দেখছিল। মায়া সেটা লক্ষ্য করে লজ্জায় মুচড়ে উঠল। অনন্য বলল, শাড়িতে দারুণ দেখাচ্ছে তোমাকে। লজ্জায় মায়ার চোখ মুখ লাল হয়ে গেল। কোনো কথা না বলে ঠায় দাঁড়িয়ে থাকলো রুদ্রকে ধরে। অনন্য বলল, চলো মা। একটু পরে সবাই এসে গাড়িতে উঠল। কলকাতা শহর ঘুরে দেখতে দেখতে বিকেল হয়ে গেল। প্রায় পড়ন্ত বিকেলে মায়াকে অবাক করে গাড়ি এসে থামলো ওদের বাড়ির কাছে। রাখি দেবী গাড়ি থেকে নামতে নামতে বললেন, তোর মাকে দেখতে চলে এলাম। এমন বোকা চোখে তাকিয়ে আছিস কেন? নিয়ে চল আমাদের। এমন পরিবেশে নিতে মায়ার খুব লজ্জা করছে। আরো হঠাৎ সে কখনোই বুঝতে পারেনি মাসিরা আজ এমনভাবে হাজির হবে। মায়া শান্ত স্বরে বলল, চলো মাসি। সবাই একটু হেঁটে ওদের বাড়ি পৌঁছলো। ঘরে বসতে দিয়ে মায়া সবাইকে জল খেতে দিল। জল খেতে খেতে রাখি দেবী মায়ার মাকে বলতে লাগলেন, আমিও গরিব পরিবারের মেয়ে ছিলাম, তাই ছেলের জন্য, মানে আমার বৌমা বানানোর জন্য গরিব পরিবারের একটা মেয়ে খুঁজছিলাম, যে আমার ছেলেকে এবং আমার নাতিকে খুব ভালোবাসবে, নাতিকে নিজের ছেলে হিসেবে দেখবে। তাই তো রুদ্রকে লালন পালন করার জন্য একটি শিক্ষিত রুচিশীল মেয়ে খুঁজছিলাম, যাতে এক ঢিলে দুই পাখি মারা যায়। তা আমি পেয়েছি। সব কিছু গুণ আমি মায়ার মধ্যে পেয়েছি। তাই তো আমার পুত্রবধূ বানাতে মায়াকে তোমার কাছ থেকে চাইছি। মায়ার মা কথাটি শুনে কেঁদে দিল। তারপর চোখ মুছতে মুছতে বলল, এটা তো আমার সৌভাগ্য দিদি।
আমি কখনোই কল্পনা করিনি আমার মেয়ে এত সুন্দর পরিবার পাবে। মায়ার দিকে তাকিয়ে রাখি দেবী হেসে উঠলেন। মায়া লজ্জা মুখে অনন্যর মুখের দিকে তাকালো। অনন্য হেসে উঠল। রাখি দেবী বললেন, তোমার বকশিসটা দিয়ে দাও অনন্য। অনন্য উঠে মায়ার হাতে সোনার আংটি পরিয়ে দিল। মায়া কেঁদে দিল। তারপর সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে রুদ্রকে কোলে তুলে মায়া বলল, আমার সব থেকে বড় উপহার হলো রুদ্র, আমার ছেলে। গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।